পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা আর এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার নানান ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরার চেষ্টা করি আমরা। একটি ন্যায্য এবং আশাব্যঞ্জক পৃথিবীতে তাদের তরুণদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা সবার এবং এবার বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য। এমন একটা সময়ে দিবসটি পালন হচ্ছে যখন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী অ্যাভেলেবেল না, পাওয়া যাচ্ছে না সব জায়গায়। পছন্দের পরিবার তৈরি করার ক্ষেত্রে নারীর অবস্থান কি? আজ অন্যপক্ষে জনসংখ্যা দিবসকে সামনে রেখে আলোচনা, জনসংখ্যা দিবস, নারীর অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের সাথে আজ আলোচনা করতে স্টুডিওতে আছেন মেরি স্টোকসের হেড অফ পার্টনারশিপ অ্যান্ড ফান্ডরাইজিং মঞ্জুর নাহার, এবং আছেন ফ্যামিলি প্ল্যানিং 2023-এর ইউথ পার্টনারশিপ লিড সাদিয়া রহমান। আপনাদের দুজনকেই স্বাগত। আমি একটু কম দেখতে পাচ্ছি, এই জন্য কোনো জায়গায় আটকে গেলাম। আসলে যে কথাটি বলছিলাম না, ন্যায্য একটা পৃথিবী গড়তে, আমি মঞ্জুর নাহারের কাছে প্রথমে জানতে চাই, শুরুতে হচ্ছে যে জনসংখ্যা দিবসের সাথে আসলে নারীর যুক্ততা, যৌথতা, এটা আসলে কি? মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে জনসংখ্যা দিবসের সাথে নারীর কি সম্পর্ক যে আছে, সেটা আপনি প্রথমে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, কোথা থেকে শুরু করি? কারণ নারী ছাড়া কি জনসংখ্যা বা উন্নয়ন এগুলো কি হয়? কমা বা বাড়া যায় বলি। আমি প্রথম প্রশ্ন ছেড়ে দিলাম ইথারে, যে আমরা যখন 94 সালে প্রথম কায়রো সম্মেলন, আমরা বলি সেটা একটা মাইল ফলক, সেখানে প্রথম বলে দিল যে নারীর প্রজনন স্বাস্থ্য এইটা একটা মানবাধিকার। তাহলে এইটা কেন বলা হলো? কারণ আমরা নারীরা সন্তান ধারণ করি, সভ্যতা এগিয়ে নিয়ে যাই। আমাদের শুধুমাত্র আর একটা কথা বলে রাখি যে এর সাথে শুধু কেবলমাত্র পপুলেশন বা জন্ম নিয়ন্ত্রণ জড়িত না, আমরা বলি পরিবার কল্যাণ। তার মানে একটা মেয়ে কখন তার পছন্দ মতো সন্তান নেবে, কটা সন্তান নেবে, সে কিভাবে তার নিজেকে বিকশিত করবে, এর সব কিছু নিয়েই হচ্ছে এই জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য। মানে পুরো ডিজাইনটা কিভাবে হবে একটা মেয়ের জীবনের, একদম শুধু, এবং তার পরিবারে তার ভূমিকা কি হবে, রাষ্ট্রের কি ভূমিকা হবে, এবং রাষ্ট্র তার প্রতি কি দায়িত্ব পালন করবে। মূলত আসলে রাষ্ট্রের কমিটমেন্টটাকে আরও শক্তিশালী করার জন্যে, আরও মাঠ পর্যায়ে নেমে আসার জন্যেই কিন্তু এই দিবসটি আমরা উদযাপন করে থাকি। এই যে আমরা বলি সমতার কথা, ন্যায্যতার কথা, তার মানে এই সমতা, ন্যায্যতা সব কিছুর সাথেই এই জনসংখ্যা দিবস এবং নারীর সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমি আবার ফিরবো, বিশেষ করে যেই বিষয়টি আমরা বলছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না পাওয়ার বিষয়টি। আমি একটু সাদিয়া রহমান আপনার কাছে জানতে চাই, যেহেতু বিষয় এবার থিমও আছে যে ইয়ুথদের নিয়েই, তরুণদের কথা বলা হচ্ছে, তরুণরা কিভাবে পৃথিবী সাজাবে, ন্যায্যই পৃথিবীতে বা ন্যায্য পৃথিবী গড়বে, সেই বিষয়টা আপনি একটু বলবেন যে আসলে তরুণ নারী অথবা তরুণদের সাথে আসলে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটি আছে, যেটি মঞ্জুর নাহার বলছিলেন, আমরা অনেক দিন ধরে এই কথাটা বলে আসছি, সিদ্ধান্ত গ্রহণে নারী। এইখানে যে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, একটা বাচ্চা জন্ম দেয়া না দেয়া, এই বিষয়গুলো তরুণরা আসলে কতটা ওয়াকিবহল? আমার মনে হয় এখনকার তরুণরা হয়তো ওয়াকিবহল, তারপরেও আরও আসলে ওয়াকিবহল করার দরকার আছে কিনা। ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। কারণ যখনই তরুণদের নিয়ে আমরা কথা বলি, আমরা কিন্তু চাই তরুণরা ইনোভেশন করবে, তরুণরা আন্দোলন করবে, তরুণরা লিড দিবে, কিন্তু আসলে তরুণদের জন্য কি আমরা ওই এনভায়রনমেন্ট, পরিবেশটা তৈরি করে দিচ্ছি কিনা। সেই পরিবেশটা যেমন জরুরি, তরুণদের জন্য পর্যাপ্ত জ্ঞান, শিক্ষাটা জায়গা মতো থাকতে হবে। তাদেরকে যে আমরা যদি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেসের কথাগুলোই বলি, আমাদের কিন্তু ম্যারিড আনম্যারিড ডেটা যেটার দিকে আমরা দেখি, তরুণরাই কিন্তু সাফারিংয়ের একদম সামনে
থাকে এবং আমরা যখন ইয়ুথ বিশেষ করে এবং বিশেষ করে নারীরা বলি তারাই থাকে কিন্তু কারণ গর্ভধারণ তো নারী করে, গর্ভধারণের পরের যেই স্টেপগুলো আছে বাচ্চা আমাদের মাতৃমৃত্যু হারও কিন্তু বেশি। তো যত ট্রমা যত ধরনের স্ট্রাগল আছে সেটা কিন্তু নারীদেরই। কিন্তু আমরা যখন চাই নারীরা লিড নেবে, নারীরা সামনের দিকে এগিয়ে যাবে, তারা কিন্তু একা সেটা করতে পারবে না, কারণ প্রতিবন্ধকতা থাকলে একজনের কতটুকুই বা আগাতে পারবে। আইজ্যাক নিউটন বলে গেছেন, ইফ আই ক্যান সি ফার্দার আই এম স্ট্যান্ডিং অন আদার্স জায়ান্টস শোল্ডার। তো জায়ান্টদেরকে তো জায়ান্ট হতে দিতে হবে, তার জন্য কি লাগবে সেটা আমি বলতে পারি। আমি সমস্যা বলতে চাই না, সমস্যা আমাদের অনেক আছে। আমি যেহেতু এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজনে কাজ করি, একটা বার্ড আই ভিউ পাওয়া যায় যে কোন দেশ কেমন করছে। এইটা আমি একটু জানতে চাইবো আরো একটু স্পেসিফিকলি, কারণ আপনাকে পাওয়াটা আসলেই, কারণ আপনি কুয়ালালামপুরে আপনার অফিস, ফলে সবসময় আপনাকে পাওয়া যাবে না, ফলে আপনি যে বার্ড সাইয়ের কথা বলছেন উপর থেকে দেখা বাইরে থেকে দেখা, বাংলাদেশ একদম খারাপ করছে বলবো না, কিন্তু আমাদের এখনো অনেক কিছু করার আছে। আমি একটু বিস্তারিত জানবো। তার আগে যেটি মঞ্জুনাহার বলছিলেন, আমি কালকে আপনার সম্পাদকীয় পড়ছিলাম একটি পত্রিকা এবং একই সঙ্গে কতগুলো টেলিভিশনে আপনার সাক্ষাৎকারও দেখছিলাম। এই কথাটা আপনি বেশ জোরে সোরে বলছেন যে এখন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যাচ্ছে না। এটা তো খুবই একটা অ্যালার্মিং একটা বিষয়, এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, আমি আসলে এই জনসংখ্যা দিবসটার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে যখন আমাদের যারা বিশেষ করে প্রজনন স্বাস্থ্য নিয়ে যে মন্ত্রণালয় কাজ করে, অধিদপ্তর কাজ করে, আমি তাদের সাথেই আসলে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, কিন্তু আমার মনে হয়েছে যে এইটা হচ্ছে খুব ঠিক সময় যে এই কথাগুলো সবার কাছে পৌঁছানো, যে আমাদের আমি বলবো যে 23 সালের শেষ দিক থেকেই আমরা কমে আসছিল। আমাদের আপনার জানা থাকবে যে আমাদের গ্রাম পর্যায়ে, যেটা আমি বলি এবং আমি দেশে বিদেশে খুব গর্ব করে বলি, যে বাংলাদেশ একমাত্র একটা দেশ যার একেবারে নদীর ধারে পর্যন্ত একটা সেবা কেন্দ্র আছে, এবং আমাদের যে গ্রামীণ মেয়েরা সেখানে তারা সার্ভিস নিতে পারে কাদা পায়ে গিয়ে একদম নৌকা ঠেলে, এবং সেই মেয়েদের তাহলে এখন কি হচ্ছে। এবং এখন যেটুকু ধরেন আমি যদি বলি যে আইইউডি আমি খুব মানে প্রমোট করতে চাই, যে কারণ এটার কোনো হরমোনাল সাইড ইফেক্ট নাই। তো আইইউডি একেবারেই কমে গেছে আমাদের, যেটুকু আছে হয়তো সাফিসিয়েন্ট না, একেবারেই না। মেয়েরা কন্ট্রাসেপশন পাচ্ছে না। আমার এই শহরের মেয়েরা তো ঠিক আছে, আমার আরবান স্ল্যাম পকেটও আমার জন্য বিপজ্জনক, কিন্তু শহরের মেয়েরা তো তাও হেঁটে একটা ফার্মেসি থেকে সে পিল কিনতে পারবে, কিন্তু আমার এই যে গ্রামীণ মেয়েরা তারা কোথায় যাবে? তাহলে এই যে আনওয়ান্টেড, আমি আপনারা জানেন যে আমি ম্যারিস্টপস বাংলাদেশে কাজ করি। আমাদের মিশনই হচ্ছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু যেন আকাঙ্ক্ষার সাথে আসে, তার মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি যাতে না হয়। আনওয়ান্টেড প্রেগনেন্সি মানে কি হয়? আমি সেটাকে অ্যাবর্ট করতে চাইবো, নতুবা আমি একটা বিতৃষ্ণা মনে তাকে পৃথিবীতে আনবো, সেটা সেই অনাগত সন্তানের জন্য ভালো হবে না। তাহলে এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যখন হয় তখন কিন্তু বিশাল একটা ঝুঁকি থাকে অনিরাপদ গর্ভপাতে। কেন আসলে দরকার এটাও জরুরি, এবং সেই সাথে আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের কোথাও কোনো পরিবর্তন হলো কিনা, বা এই বিষয়গুলোতে কেন আমরা এখন গুরুত্ব দিচ্ছি না, সেই বিষয়ে আমরা জানবো। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আবারও কথা বলছি। একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে থাকেন ডিবিসি নিউজের সঙ্গে। স্বাগত। অন্য পক্ষে আজ অন্য পক্ষে কথা বলছি জনসংখ্যা দিবস এবং নারীর ভূমিকা নিয়ে। সাদিয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেটা আসলে এটা আসলেই খুব একটা ইন্টারেস্টিং তথ্য হতে পারে এবং মানুষের জন্য কাজে লাগতে পারে। আপনি বলছেন এটা বার্ড আইতে দেখা যায়, যেহেতু আপনি একটা রিজিওনাল জায়গায় কাজ করেন, পুরো এশিয়াটাকে আপনি দেখতে পান। বলছিলেন যে বাংলাদেশ খুব ভালো করছে এমন না, আবার খারাপ করছে তাও না, যদি একটু সিনারিওটা আমাদেরকে জানান। আমাদের এশিয়া প্যাসিফিকে এখন যে মেজর ইস্যুগুলো চলছে তার মধ্যে হচ্ছে আনমেট নিড অনেক বেশি হাই। আমাদের আনমেট নিড কি? সেটা হচ্ছে একজন নারী বা কিশোরী, সে হচ্ছে তার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে চাচ্ছে, সে এখন প্রেগনেন্ট হতে চাচ্ছে না, কিন্তু সে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিচ্ছে না। সেটা কেন নিচ্ছে না, সেটার অনেক কারণ থাকতে পারে। এই রেটটা অনেক বেশি হাই, এবং অ্যাডোলসেন্ট প্রেগনেন্সি অনেক বেশি হাই, অনেক
হাই। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে হাই, আমাদের রিজিয়নে অনেক বেশি হাই। এটা একটা এজেন্ডা। আরেকটা এজেন্ডা কি বাল্য বিয়ের কারণে এবং অন্যান্য কারণে? অ্যাডোলসেন্ট প্রেগন্যান্সি আসলে অনেকগুলো ফ্যাক্টরের কারণে হয়। সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত প্রজনন স্বাস্থ্যের যেই শিক্ষাগুলো আছে সেবাগুলো না পেলে হয়, শিক্ষা না পেলে হয়। সেটা হচ্ছে বাল্যবিবাহ ওয়ান অফ দ্য রিজন, যেহেতু মেয়েরা হচ্ছে আগে বিয়ে হয়ে যাচ্ছে, তাদের রিপ্রোডাক্টিভ লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে ম্যানেজ করার জন্য, এটা হচ্ছে। কিন্তু বাংলাদেশ, আমি বলবো, যেহেতু আমি অন্যান্য দেশের সাথে কাজ করি, তারা এগোচ্ছে গুটি গুটি পায়। আমাদের ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম অনেক বছরে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের অনেক জায়গায় কাজ করার আছে। আমরা কি জানি যে বিশ্বে কিন্তু এখন নেক্সট জেনারেশন কন্ট্রাসেপটিভ নিয়ে কাজ হচ্ছে, যে একটা পিল 1 মাসে একবার নিলেই হবে, ইনজেক্টেবল যে আছে সেটা 6 মাসে একবার নিলেই হবে। এটা নিয়ে রিসার্চ চলছে, কিন্তু আমরা কিন্তু এখনো পড়ে আছি আমাদের এক্সিস্টিং মেথডগুলো কি অ্যাকসেপ্টেড হবে কিনা, আমাদের মেয়েরা নিচ্ছে কিনা, নেওয়ার পরেও লং অ্যাক্টিং মেথডগুলো কন্টিনিউ কিন্তু তারা করছে না। সো এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে তাদেরকে পর্যাপ্ত শিক্ষা, তাদের সার্ভিসেসগুলো এনশিওর করে এবং তাদেরকে টেবিলে নিয়ে আসা। আমি যে পলিসিটা করব, আমি যাদের জন্য করব, তারা যদি টেবিলে না থাকে, এবং টেবিলে থাকলেই কিন্তু হবে না, আমি টেবিলে আসলাম কথা বললাম না, তাহলে কিন্তু হবে না। এই বিষয়টা একটু মজুনা, সিদ্ধান্ত আমরা আসলে তাদের কাছ থেকে নিই। আমি বলি, আমাদের দেশে যখন আমি বাল্য বিয়ের ইয়েতেই বলি, আমার বিয়ে হয়ে গেছে অল্প বয়সে হলো, এখন কি আমি তাকে ফেলে দিব যে না আমার সমস্যার কারণে ইনসিকিউরিটি, পোভার্টি সব কিছু মিলিয়ে বাল্য বিয়ে, তাহলে ওই মেয়েটার জীবন কি শেষ? তাহলে তার জন্যে আমরা কি করব? কিন্তু আমরা যেটা করছি, আমি সেটা বলি, সেটা হচ্ছে আমাদের একটা পিয়ার প্রেশার থাকে। এই বিয়ে হয়ে গেছে 6 মাস 1 বছর, বাচ্চা কখন হবে, বাচ্চা হয়ে গেলে আবার পরের বাচ্চাটা কখন হবে, তাহলে এইটা, এবং মেয়ে সন্তান হয়েছে প্রথমটা, তাহলে ছেলে সন্তান দ্রুত হতে হবে। এইটা পরিবারের একটা প্রেশার থাকে, সমাজের একটা প্রেশার থাকে। তাহলে ওই মেয়ে, ইভেন আমি তো বলবো অনেক সময় মেল কাউন্টার পার্ট, সেই ছেলেটিরও আসলে সিদ্ধান্ত নেওয়ার পরিবার মানে আমার। এবং আরেকটা জিনিস যেটা সাদিয়া খুব ইম্পর্টেন্টলি আমার বলেছে, একটুও টাচ করেছে, যে আমরা তো যৌনতা, যৌন চর্চা, কন্ট্রাসেপশন, আমরা তো এই নিয়ে, মানে এটা আমার খুব হাসি লাগে, কিন্তু এটা তো আমাদের জীবনের একটা রেগুলার একটা পার্ট। তাহলে আমরা যে পরিমাণ বিব্রত হই, এবং আপনি দেখেন, আমি পরিবারকে তো বলবোই, কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়ভার কি? আমাদের স্কুল কারিকুলামে আছে, কিন্তু আমরা বলবো যে এই চ্যাপ্টার তুমি বাড়ি পড়ে আসো। শুধু তাই না, আমাদের সরকার কিন্তু কৈশোর বান্ধব কেন্দ্র করেছে বাংলাদেশে। আমি নিজে মাঠে ঘাটে ঘুরে কাজ করি, মেয়েদেরকে ইন্টারভিউ নিয়েছি, বলে তোমরা তো পাকা কেন, এই সব জিনিস জানার জন্য এই সেবা কেন্দ্রে আসার দরকার কি? তার মানে বিশাল একটা পরিবর্তন আমাদের দরকার আমাদের মাইন্ডসেটে। আমরা যখন বলি যে জেন্ডার সমতার কথা, তখনও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ আসলে আমরা একই কথা বলি যে আমাদের সাংস্কৃতিক পরিবেশ পরিবর্তন করতে হবে। তাহলে একই সাথে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণের কথা বলবো, তখন একটা মেয়ে কখন বিয়ে করবে সেই সিদ্ধান্ত কি সেই মেয়েটা নিতে পারে? তার বয়স 20 হলেই তো মানে 20-এ বুড়ি। এখন আমরা পোস্টারে বলছি না, কিন্তু অভিভাবকের তো মাথা চুল। এবং একই সাথে যদি একটু সাদিয়া রহমান আপনি বলেন যে এই বিষয়গুলো নিয়ে বরং উল্টো ক্যাম্পেইন হচ্ছে, একটা মেয়ে বেশি বয়সে বিয়ে কেন করবে, এটা তো আসলে তার জন্য খারাপ, এতে সে আসলে ঠিকঠাক বিয়ের যেই সুবিধাগুলো সেগুলো সে পায় না, হ্যাঁ, শারীরিক মানসিকভাবে সে তৃপ্ত হয় না। এই ধরনের ক্যাম্পেইন কিন্তু এখন নানানভাবে চলছে। এবং আমরা যখন কম্প্রিহেনসিভ সেক্সুয়ালিটি এডুকেশনের কথা বলি, প্লেজার কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট অফ ইট। আমরা কিন্তু প্লেজার নিয়ে কথা বলতে পারি না, আমরা কম্প্রিহেনসিভ সেক্সুয়ালিটি এডুকেশনই বলতে পারি না, আমরা বলি লাইফ স্কিল বেসড। হ্যাঁ না, আমরা সম্প্রতি আগে তো তা বলতে পারতাম, এখন আমরা বলছি যে লাইফ স্কিল। আমি তাও মেনে নিতে রাজি আছি আপা, কিন্তু আমার ইনফরমেশনটা আসুক। আর আপনার সাথে যদি একটু কানেক্ট করি, আপা বললো না যে মেয়েরা স্বাস্থ্য কেন্দ্রে গেলে বলছে যে দরকার কি আসার, দরকার কেন, তোমার এগুলো জানতে হবে, এত পাকা কেন, কিন্তু এই যে দরকার কি এইটা যে বোঝানোটা দরকার,
দরকার আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছে, এটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে। কারণ যখন ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কি হয় না, কি পসিবল হয় না, সেটা হচ্ছে কোয়েশ্চেন করার সময় আসছে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি, আমরা আসলে কোনটা অস্বীকার করতে পারবো? আমরা বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টকে ইন্ডিকেটর ধরি আমাদের জাতীয় উন্নতির, কিন্তু আমরা কিন্তু হেলথকে ইন্ডিকেটর ওইভাবে ধরি না, ওমেন্স হেলথকে ধরি না। এবং এই জন্যই আমি কালকে একটা কথা মানে একটু ক্ষোভের সাথেই বলেছি যে পরিবার পরিকল্পনা সেবাকে আমরা এখনো এসেনশিয়াল সার্ভিস হিসাবে কিন্তু স্বীকার করছি না, এবং এই যে স্বীকার না করা, তার ফলেই এখন আমার এই ম্যাটেরিয়াল থাকলেই কি না থাকলেও অথচ দেখেন যে কত কিছু নিয়ে কত ধরনের ঐক্যমত্য হচ্ছে, আলোচনা হচ্ছে, যেগুলো মানুষের সঙ্গে সরাসরি যুক্ত, হেলথ বা শিক্ষা, এই বিষয়গুলো না। কিন্তু আপনার যদি রিপ্রোডাক্টিভ হেলথটাই আমি ম্যানেজ করতে না পারি, আমার নিজের বডির উপর আমার যদি নিয়ন্ত্রণ না থাকে, আমি আমার লাইফ কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, আমি কিভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করব? শেষ লাইন যদি আপনি আমি একদম ছোটবেলায় রচনা দিয়ে শেষ করি। আমরা একটা রচনা লিখতে হতো, স্বাস্থ্য সকল সুখের মূল। আমি বলি যে নারীর প্রজনন স্বাস্থ্য তার চালিকা শক্তি। সে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের সিদ্ধান্ত মতো চলতে পারে, আমি মনে করি সে প্রোডাক্টিভ মানুষ হয়ে গড়ে উঠবে, তার মেধার বিকাশ ঘটবে, এবং আমাদের সমাজে সে কন্ট্রিবিউট এখন তো করছেই, তখন আরো ভালোভাবে করবে। এতে কি হবে? আমাদের কিন্তু অনেকগুলা কমিটমেন্ট আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেগুলোতে সে সাপোর্ট দিতে পারবে। তো আমি একটা কথাই বলতে চাই যে একদম আমাদের জরুরি সময় আমাদের মেয়েদের প্রজনন স্বাস্থ্যে ইনভেস্ট করা, এইটা নিয়ে আলোচনা করা, এটা নিয়ে আর কোনো রকমের অবহেলা না করা। না, এটাকে স্বীকার করতেই হবে। যে আমি একটা কথা বলি যদি সময়, যে আমরা সম্প্রতি ভীষণ মানে আলোচনা করেছি বা কাজও করছি যে ডিজাস্টার কেসে কেন কন্ট্রাসেপশন থাকবে না, তার মানে এই এসেনশিয়াল যে এইটা সার্ভিস, এইটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি আপার সাথে একটু অ্যাড করব, সেটা হচ্ছে ক্লাইমেট ক্রাইসিসে বাংলাদেশ অনেক দুরবস্থায় আছে। এটা কিন্তু এখনই সময় যে ক্লাইমেট রেজিলিয়েন্স ব্যবস্থাটা আমরা গড়ে তুলব। এটার জন্য যেটা লাগবে, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করতে হবে, মিডিয়া, ফেথ বেসড অর্গানাইজেশন, ডোনার্স, বেসরকারি, সরকারি, সরকারি শাস্তি। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা যতটা সম্ভব আমাদের কথা বলার চেষ্টা করলাম। ধন্যবাদ মঞ্জিন রাহা, ধন্যবাদ সাদিয়া রহমান। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।